প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঢাকা সিটি সহ দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে দেশ বিদেশের যে যেখান থেকেই আমার এই ক্লাসটা দেখছো আজকের, তাদের সকলকে জানাই অভিনন্দন। স্টুডেন্টস, যারা ইংরেজি শিখতে চাও, ইংরেজিতে ভালো কথা বলতে চাও, ইংরেজিতে চমৎকার করে লিখতে চাও, আমি মনে করি তাদের জন্য আমার এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। বন্ধুরা, আমি পেশায় একজন শিক্ষক, ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলাম, এখন শিক্ষকতা করি। আমার শিক্ষকতা জীবনে আমি দেখেছি যে আমাদের ছাত্রছাত্রীদের যথেষ্ট পটেনশিয়াল রয়েছে, তারা সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে চায়, ইংরেজি লিখতে চায়, কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে তারা তাদের ভাবের প্রকাশ ভালো করতে পারে না। প্রিয় বন্ধুরা, আমার লক্ষ্য হচ্ছে 15 মিনিট মাস্টার ক্লাস। তার উদ্দেশ্য হচ্ছে রাইটিং স্মার্ট ইংলিশ দ্য ইজি ওয়ে। রাইটিং স্মার্ট ইংলিশ দ্য ইজি ওয়ে, অতি সহজে সুন্দর ইংরেজি লেখার উপায়, স্মার্ট ইংরেজি লেখার উপায়। আমরা সকলে ইংরেজিতে কথা বলতে চাই। আজকে প্রচুর চ্যানেল রয়েছে, প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, প্রচুর ব্যাংকের ছাতার মতো গজিয়ে ওঠা কোচিং সেন্টার রয়েছে, ভালো মন্দ সব রকমই আছে। সব জায়গা থেকে ইংরেজি ভাষা শেখানো হয়, ইংরেজি ভাষায় কথা বলতে শেখানো হয়, কিন্তু দুঃখের বিষয় কেউ বলে না যে ইংরেজি ভালো লেখা শিখুন। বন্ধুরা, ইংরেজিতে স্পিকিং যেমন জরুরি, তার চাইতেও বেশি জরুরি ইংরেজিতে সুন্দর করে লিখতে পারা। সো রাইটিং ইংলিশ in an excellent way is a no doubt extraordinary skill, and that you have to earn, that you have to acquire through hard work. মনে রাখবে, ইংরেজি ভাষা বাংলা ভাষার চাইতে কিন্তু সহজ। বাংলা ভাষার গাঁথনি অত্যন্ত জটিল, কিন্তু ইংরেজি ততটা জটিল নয় যদি বুঝে শেখা যায়। সো ডিয়ার ভিউয়ার, আমার উদ্দেশ্য সুস্পষ্ট। আমি পেশায় একজন শিক্ষক, আমি লেখালেখি করতে পছন্দ করি, শিক্ষকতার পাশাপাশি আমি শিখাইতে পছন্দ করি, আমি শিখতে পছন্দ করি, আমি পড়তে পছন্দ করি এবং পড়াইতে পছন্দ করি। সো এই সমস্ত কোয়ালিটিগুলো যদি একজন শিক্ষার্থীর, আইদার স্টুডেন্ট আর নন স্টুডেন্ট, সকলের ভিতরে যদি প্রবেশ করানো যায়, তাহলে সকলেই সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে পারবে এবং স্মার্ট ওয়েতে ইংরেজি লিখতে পারবে। সো বন্ধুরা, তোমরা যে যেখানে বসে আজকের এই 15 মিনিট মাস্টার ক্লাসটা দেখছো, তাদের সকলের প্রতি আমি জানাচ্ছি অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল উভয়টার মাধ্যমে। যদি ভালো লাগে তাহলে আমাকে ফলো করবে, এবং আমি আশা করি ইনশাল্লাহ তোমরা যদি আমাকে ভালোভাবে ফলো করো, তাহলে ইংরেজিতে যেমন কথা বলতে পারবে, তেমনি সুন্দরভাবে ইংরেজি লিখতে পারবে। আসলে যে কোনো ভাষার কিছু শব্দভাণ্ডার থাকে, যে শব্দভাণ্ডারগুলো বাক্যে সঠিক নিয়মে বসে আমাদের মনের ভাব প্রকাশ করে। এই বাক্যে সঠিক নিয়মে ইংরেজি শব্দগুলো বসার যে আমি প্রক্রিয়া বলেছি, সেটা হচ্ছে পজিশনাল রাইট অফ ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। পজিশনাল রাইট অফ ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। সেন্টেন্সে ওয়ার্ডস এবং ফ্রেজগুলো ব্যবহার করা হয়, করে মনের ভাব প্রকাশ করা হয়। ইংরেজিতে 8টি পার্টস অফ স্পিচ রয়েছে, তোমরা সকলেই জানো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা সকলে এই শব্দগুলো চিনি না, কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ। বন্ধুরা, একই শব্দ যেমন নাউন হতে পারে, সে একই শব্দ ভার্ব হয়ে যেতে পারে, সে একই শব্দ আবার অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে, আবার ব্যবহারের উপর ভিত্তি করে অ্যাডভার্ব হয়ে যেতে পারে। অতএব আমরা যদি পজিশনাল রাইট অফ ওয়ার্ডসগুলো যদি বুঝি, তাহলে আমাদের ইংরেজির ভুলের সম্ভাবনা
একেবারেই কমে যাবে বলে আমি বিশ্বাস করি। আর এক সময় যখন আস্তে আস্তে আমরা এটার উপরে মাস্টারি গেইন করব, তখন নিঃসন্দেহে আমাদের এই প্রসেসটা আরও বেশি সফল থেকে সফলতর হবে। সো রাইটিং স্মার্ট ইংলিশ দ্য ইজি ওয়ে 15 মিনিট মাস্টার ক্লাস, আমি তোমাদের সঙ্গে আছি। আসো আমরা আজকের এই ইনাগুরাল ক্লাসে বা উদ্বোধনী ক্লাসে আমি কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো, যে তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা সিরিয়াস ছাত্র অথবা লার্নার, ইংরেজি শিখতে চাচ্ছ, ইংলিশে স্পিকিং শিখতে চাচ্ছ, তাদেরকে আমি বলবো অবশ্যই খাতা কলমে এই টেকনিকগুলো অবশ্যই লিখে রাখবে, অথবা আমার এই ক্লাসটা পরবর্তীতে তোমাদের সময় মতো যে কোনো সময় অবসরে বারবার দেখবে। আশা করি তোমাদেরকে ইংরেজি শেখার জন্য কোথাও দৌড়াইতে হবে না, এবং এই টেকনিকগুলো যদি তুমি শিখে রাখো, তাহলে পরবর্তীতে আইএলটিএস বলো, জিআরই বলো, যে কোনো পরীক্ষা ফেস করো, কম্পিটিশন পরীক্ষা ফেস করো, হ্যাঁ, আইদার একাডেমিক কম্পিটিশন পরীক্ষা অথবা জব পারপাসের যে সমস্ত পরীক্ষা হয়, বিসিএস পরীক্ষা, বিভিন্ন পরীক্ষাতে তোমাদের ইংরেজি রাইটিং অত্যন্ত কাজে লাগবে। সো রাইটিং ইংলিশ in a smart way is far better than spoken English. So this is because speaking English, you can easily express your idea uttering a single word only. Suppose you are in abroad, you have become thirsty, so in a shop, you entered into the shop and you are asking, please, water. So the salesman could easily understand you that you need the water. But whenever you are an academic student, you cannot say water. You had better say, please give me a glass of water, or please give me a bottle of water, so that you can satisfy your thirst. So this is the thing. This is the difference between spoken English and written English. In written English, there is no chance of making any mistake. Any sorts of mistake in writing English is punishable job. Whether in spoken English, you may not follow the grammar, you may not follow the right way of speaking, you just express your idea. So আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে প্রচুর লিখতে হয়। আমরা জব সেক্টরে বলেন, বিজনেস সেক্টরে বলেন, পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানে জব করার সময় বড় অফিসার যখন হবেন, বিভিন্ন বিষয়ে রিপোর্ট রাইটিং করতে হয় বড় বসদের কাছে, সব জায়গাতে রাইটিং ইংলিশ ইজ এ মাস্ট। সো বন্ধুরা, আমি বলেছি পজিশনাল রাইট অফ ওয়ার্ডস ইন এ সেন্টেন্সে কী ধরনের শব্দ কোথায় বসে সেগুলো শেখানো আমার একটা মৌলিক উদ্দেশ্য। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ। আমার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ভার্বস। তোমরা অবশ্যই জেনে খুশি হবে যে, বা তোমরা জানবে আজ থেকে, যে ভার্বস হচ্ছে ইংরেজি সেন্টেন্সের হার্ট ছাড়া যেমন যে কোনো প্রাণী ডেড বডি, worthy of throwing into the graveyard, so ভার্ব ছাড়া ইংরেজি সেন্টেন্স তেমনি ডেড বডি, ডেড সেন্টেন্স। সো ভার্বস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভার্বস শব্দগুলোর ভিতরে একটা গাঁথনি তৈরি করে, একটা সিমেন্টিং তৈরি করে। অর্থাৎ ভার্বস সম্পর্কে ইংরেজির ভার্ব সম্পর্কে আমাদেরকে যথেষ্ট সচেতন থাকতে হবে বন্ধুরা। ভার্ব হচ্ছে any kinds of action word. You know, verb is the action word. It expresses action. So ফার্স্টে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দেব ভার্বসের কিছু ক্লাসিফিকেশন সম্পর্কে, যেগুলো আমাদের সব সময় কাজে লাগবে। প্রথমে আমি বলছি বি ভার্ব। এই বি ভার্ব am, is, are, was, were, be, being, been। বিভাগ সহ বিভার্বের সদস্য সংখ্যা হচ্ছে 8টি, পরিবারের সদস্য সংখ্যা। এগুলোকে অনেকে অক্সিলারি ভার্বও বলে। আসুন আমরা বিভার্ব বুঝি। তো বিভার্বকে আমরা কখন বিভার্ব বলবো? বিভার্বের পরে আমি এখানে দিয়েছি যখন অ্যাডভার্বিয়াল বসবে, এবং অ্যাডভার্বিয়ালগুলো হচ্ছে সাধারণত টাইম, প্লেস, ম্যানার। ওকে, যেমন মাই মাদার ইজ ইন দ্য কিচেন নাও, আমার আম্মা এখন রান্নাঘরে। সো ইন দ্য কিচেন, দিস ইজ দ্য পজিশন। ওকে, we are in the library now, এই যে পজিশন আসতেছে, it is definitely
এ গুড প্লেস টু সিট। এই যে পজিশনগুলো বলছি এগুলো হচ্ছে বিভার্ব। অর্থাৎ বিভার্বের বৈশিষ্ট্য, বিভার্বের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে চরিত্র বা বৈশিষ্ট্য। বিভার্ব সর্বদা অ্যাডভার্বিয়ালকে গ্রহণ করে, অর্থাৎ বিভার্বের পরে অ্যাডভার্বিয়াল ছাড়া অন্য কোনো শব্দ বসানো যায় না। ইউ ক্যানট পুট এনি ওয়ার্ডস আফটার বিভার্বস এক্সেপ্ট অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ প্লেস অর পজিশন অ্যান্ড অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। এই অ্যাডভার্বকে আমরা সাধারণত 8-10টা শ্রেণীতে ভাগ করতে পারি। পরবর্তীতে প্রত্যেকটা ভাগ আমি ইন ডিটেলস শেখাবো বলে আশা রাখি ইনশাল্লাহ। দ্বিতীয় হচ্ছে বি লিঙ্কিং ভার্ব। মজার বিষয় হচ্ছে বিভার্ব লিঙ্কিং ভার্বে ট্রান্সফার হয়ে যেতে পারে। ঠিক আছে, যেমন তুমি এখন ছাত্র, তুমি যখন বিসিএস পরীক্ষা দিয়ে বড় ক্যাডারে জব করবে তখন ইউ আর নো মোর স্টুডেন্ট, ইউ আর এ গভর্নমেন্ট হাই অফিসিয়াল। ওকে, তেমনি বিভার্ব লিঙ্কিং হয়ে যায় কখন? বিভার্বের পরে আবার দেখি বিভার্ব কোনগুলো, এম ইজ আর ওয়াজ আর বি বিং বিন, এই বিভার্বকে আমরা লিঙ্কিং বলতে পারি। এই বিভার্বের 8টা সদস্য ছাড়াও বিভার্বের আরো 14 থেকে 16টি ভার্ব রয়েছে যেগুলো লিঙ্কিং হিসেবে কাজ করে। তো কখন বিভার্ব লিঙ্কিং হবে? যখন বিভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভ অথবা নাউন বসাবো। সো বিভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ অথবা নাউন বসে, অথবা নাউন এবং অ্যাডজেক্টিভ একই সঙ্গে বসে, তখন বিভার্বকে বলা হয় লিঙ্কিং ভার্ব। আমরা বলতে পারি রিনা ইজ আ গুড স্টুডেন্ট, রিনা ইজ স্মার্ট গার্ল। স্মার্ট এবং গার্ল দুটো শব্দ, একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। মিনা ইজ এ স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট শব্দটা নাউন। অতএব ইজ হচ্ছে বিভার্ব। বিভার্ব যখন নাউন কিংবা অ্যাডজেক্টিভকে গ্রহণ করে তখন বিভার্বের নাম হয় লিঙ্কিং ভার্ব। অতএব বন্ধুরা, এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে বিভার্বের পরে আরো দুটো শব্দ বসতে পারে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে নাউন, এবং দুটো শব্দ পরপরও বসতে পারে। ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখা অত্যন্ত দরকার। সো বিভার্ব ছাড়াও গেট, রান, বিকাম, সাউন্ড, অ্যাপিয়ার, ড্রাই, এ ধরনের আরো 14-15টা ভার্ব রয়েছে যেগুলো পরেও অ্যাডজেক্টিভ এবং নাউন বসতে পারে। যেমন হি ইজ হ্যান্ডসাম, আমি ইজের পরিবর্তে বলতে পারি হি লুকস হ্যান্ডসাম। সো ইজ যে পারপাস সার্ভ করতেছে, লুকস একই পারপাস সার্ভ করতেছে। অতএব এটাকে প্রতিস্থাপন বিক্রিয়া ইজকে লুক দ্বারা ডিসপ্লেস করে দেওয়া যাচ্ছে। অতএব যে সমস্ত ভার্বগুলো এম ইজ আর ওয়াজ আরকে রিপ্লেস করতে পারে সে সমস্ত ভার্বগুলো লিঙ্কিং হিসাবে কাজ করে। অতএব আজকের এই সংজ্ঞাগুলো অবশ্যই মনে রাখবে। এর প্রত্যেকটা ক্লাস একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে লিঙ্ক থাকবে। যারা এগুলো মনোযোগ দিয়ে শুনবে তারা অবশ্যই পারবে বলে আমি আশা রাখি। তাহলে আমরা বুঝতে পারছি যে বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে এবং নাউন বসে, অথবা দুটো একসাথে বসে, তখন এগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। আমার সেকেন্ড স্টাইল হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে প্রাইমারি অক্সিলারি বলা হয়। আমি এগুলো পরবর্তীতে ব্যাখ্যা করব। মাই ফোর্থ সেগমেন্ট, মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভার্ব। মডাল অক্সিলারিকে স্পেশাল অক্সিলারি ভার্ব বলা হয়, কারণ আমরা একটা বাক্যকে বিভিন্নভাবে বলতে পারি, কিন্তু যেখানে মডালসের প্রয়োজন আছে সেখানে মডালস ছাড়া অন্য কোনো ভার্ব ব্যবহার করে কখনোই ইংরেজি বাক্যের মনোভাব প্রকাশ করা যায় না। এই জন্য মডালকে স্পেশাল ভার্ব বলা হয়। সাপোজ আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আই সুইম, আমি সাঁতার কাটি, আর আই ক্যান সুইম দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আমি সাঁতার কাটতে পারি, দ্যাট ইজ মাই ক্যাপাসিটি আর ক্যাপাবিলিটি। এই ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি প্রকাশ করতে গেলে তোমার ক্যান লাগছে। এই ক্যান ছাড়া ইংরেজির হাজার হাজার ভার্বের ভিতর থেকে কোনো ভার্ব দেওয়ার এটা তুমি প্রকাশ করতে পারবে না। এই জন্য মডেলসকে স্পেশাল অক্সিলারি বলা হয়, এবং মডেলগুলো সম্পর্কে আমাদের ক্রিস্টাল ক্লিয়ার প্রেসাইজ আইডিয়া থাকতে হয়। Unless or until you have the precise idea regarding the use of models, you cannot be a good speaker, you cannot be a good writer even. So model হলো। তারপরে আসো আমাদের অক্সিলারি ভার্বের 4টা চলে গেল, বি লিঙ্কিং, প্রাইমারি এন্ড মডাল। এই 4টা সাধারণত অক্সিলারি ভার্বের সাথে আমাদের
মিল থাকে, অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। এগুলো কখনো কখনো আমাদের মেন ভার্বের পারপাস সার্ভ করতে পারে, ঠিক আছে। নেক্সট আমার টার্গেট হচ্ছে টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ইংরেজির যেগুলোকে আমরা প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব বলে থাকি, এই ভার্বগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আসলে দেখি ফাইনাইট ভার্বের আবার দুটো প্রকার আছে। আমি এখানে বলছি ভিআই মানে ভার্ব ইনট্রানজিটিভ। ভার্ব ইনট্রানজিটিভ, যে ভার্ব কোনো কর্ম গ্রহণ করে না, একা একাই বাক্যকে শেষ করে দিতে পারে। দ্য ভার্ব দ্যাট ক্যান complete the sentences by itself, that is the verb intransitive. Sing, sleep, dance. আমি এখানে তিনটা ভার্ব দিয়ে দিছি। সিং গান গাওয়া, স্লিপ ঘুমানো, ডান্স নাচা। সিং এর ভিতরে সাউন্ড রয়েছে, স্লিপের ভিতরে রেস্ট রয়েছে, ডান্সের ভিতরে মুভমেন্ট রয়েছে। তো ভার্বস অফ সাউন্ড, রেস্ট অ্যান্ড মুভমেন্ট সাধারণত এই তিন শ্রেণীর ভার্ব ইন্ট্রানজিটিভ হয়, এবং এই তিনটা শ্রেণীর ভার্বের পরে আমরা ফুল স্টপ দিয়ে সেন্টেন্সকে শেষ করে দিতে পারি। যেমন আমরা বলতে পারি যে যে রাজু স্লিপস, রাজু ঘুমায়। মিনা ডান্সেস, মিনা নাচে। জন সিংস, জন গান গায়। শেষ। এভাবে আমরা মাত্র দুটো শব্দ দিয়ে বাক্যকে কমপ্লিট করতে পারি, তখন সেগুলোকে বলা হয় ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে আমরা বিভিন্ন রকমের মডিফায়ার্স ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা বলেছি টাইম, প্লেস, ম্যানার। এছাড়াও বলা হয়েছে আরও অনেক মডিফায়ার্স আছে, অ্যাডজেক্টিভ মডিফায়ার্স, অ্যাডভার্বিয়াল মডিফায়ার্স, নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। এই সমস্ত ফ্রেজগুলো বিভিন্নভাবে ফাংশন করে মডিফাই করে। মডিফাই কী জিনিস ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই একে একে আলোচনা করব। দ্বিতীয় হচ্ছে ভিটি, ট্রানজিটিভ ভার্ব। ফাইনাইট ভার্বের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, টেক এবং বাই। আমি যদি বলি যে হি টেক্স, তো ইট ডাজ নট কমপ্লিট দ্য সেন্টেন্স। হোয়াট ডাজ হি টেক? আমি যদি বলি হি টেক্স টি, সে চা পান করে, তাহলে টিটা অবজেক্ট। তাহলে যে ভার্বগুলো অবজেক্ট ছাড়া বাক্যকে সম্পন্ন করতে পারে না, সেই ভার্বগুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। খুব সহজ মনে রাখা। এই সমস্ত ভার্বের পরে অবশ্যই আরেকটা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ হিসাবে বসাইতে হবে। সো আমরা ফাইনাইট ভার্ব শিখলাম। ফাইনাইট ভার্ব কি আমাদের কাছে প্রশ্ন আসতে পারে। ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব সময়ের পরিবর্তনের সাথে সাথে এবং সাবজেক্টের নাম্বার পার্সনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ভার্বগুলো পরিবর্তন হতে পারে, আমরা সাধারণত সেগুলোকে ফাইনাইট ভার্ব বলে থাকি। নন ফাইনাইট ভার্ব সেগুলো সময় দ্বারা নিয়ন্ত্রিত না এবং সাবজেক্টের নাম্বার পার্সন দ্বারা নিয়ন্ত্রিত না। নন ফাইনাইট ভার্বকে আমরা ভাগ করে থাকি সাধারণত ডুইং, ডান, হ্যাভিং ডান, এই তিনটাকে পার্টিসিপল বলবো। টু ডু কে ইনফিনিটিভ টু বলবো, ডুইংকে জিরান্ট বলবো। ইনফিনিটিভ টু জিরান্ট নাউনের কাজ করবে, আর ডুইং, ডান, হ্যাভিং ডান এগুলো অ্যাডজেক্টিভের কাজ করবে। এগুলো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। সো বন্ধুরা, তোমরা সহজেই বুঝতে পেরেছো আজকের আমার ক্লাস এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস। প্রতিটা ক্লাস এই ক্লাস আজকের ক্লাসের সাথে লিঙ্ক থাকবে, অতএব সকলে মনে রাখবে। এবং দ্য স্টুডেন্টস আর রাইটলি ইন দ্য কিচেন নাও। The students are rightly in the kitchen now. So, do you understand what do I want to mean? We should say students are rightly in the library now. কারণ ছাত্ররা তো সাধারণত রান্নাঘরে যায় না। হ্যাঁ, যদি রান্না করার প্রয়োজন পড়ে তখন সেটা আলাদা ব্যাপার। যখন তোমরা বিদেশে যাবে তখন রান্না করবে নিজে নিজে। তো সাধারণত the students are rightly in the library now. এই যে rightly in the library, rightly হচ্ছে adverbial, in the library prepositional phrase, adverbial of place, noun adverbial of time. So এখানে যেমন যে কারণে এখানে ভার্ব আসতেছে বি ভার্ব, এই আরটা এখানে বি ভার্ব, এটা কিন্তু লিঙ্কিং নয়। সো বন্ধুরা, আমি তোমাদেরকে পরবর্তীতে পজিশনাল রাইটস অফ ওয়ার্ডস, প্রত্যেকটা শব্দের পজিশনাল রাইট বুঝাবো। ক্যারেক্টারিস্টিক্স অফ ভার্বস বিস্তারিত ভেঙে ভেঙে আলোচনা করব, যাতে তোমাদের সুন্দরভাবে লেখার সুবিধা হয়। সমস্ত প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি, ফাইনাইট ভার্বের বিস্তারিত ব্যবহার আমি মডিফায়ার সহ তোমাদেরকে শেখাবো। আশা করি তোমরা ইংরেজিগুলো শিখতে পারবে। আমার টার্গেট হচ্ছে রাইটিং স্মার্ট ইংলিশ দ্য ইজি ওয়ে। রাইটিং স্মার্ট ইংলিশ দ্য ইজি ওয়ে, 15 মিনিট মাস্টার ক্লাস। প্রিয় বন্ধুরা, আজকের উদ্বোধনী ক্লাসটা 2-1 মিনিট বেশি হতে পারে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সো সকলের জন্য
আমি সুস্বাস্থ্য কামনা করছি। স্টে ব্লেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি বাংলা ইংরেজি মিশিয়ে ক্লাস নেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দ্যাট ইজ ফর দি বেটারমেন্ট অফ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।